Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিটিজেন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে। আমি রাজা গোলাম রব্বানী। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, যিনি বাংলাদেশের একজন উদীয়মান নারী নেতৃত্ব, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে এবং আইন ব্যবসার সঙ্গে জড়িত। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যিনি সবার পরিচিত মুখ, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক আন্তর্জাতিক কমিটির নির্বাহী হিসেবে কাজ করছেন নাসরিন সুলতানা মিলি। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনি হয়তো জানেন যে আমরা এই অনুষ্ঠানটা করি বাংলাদেশে চলমান রাজনৈতিক ঘটনাবলী এবং তার উপরে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। পাশাপাশি আমরা আমাদের নিজেদের যে মতামত, সেই মতামতটা আমরা ব্যক্ত করি। সো ব্যারিস্টার মিলি, আপনার কাছে প্রথম যে বিষয়গুলো নিয়ে আমি জানতে চাই সেটা হলো বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা এবং সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া যেটা চলমান, এই চলমান প্রক্রিয়ার মধ্যে আপনার কাছে সব থেকে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক চ্যালেঞ্জ কোনটা বলে আপনি মনে করেন? ধন্যবাদ রাজা ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দর্শকরা দেখছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি আজকের একটি ঘটনা আমাদের বাংলাদেশ সময় রাতের বেলা দেখি, আমাদের প্রধান উপদেষ্টা তার যে রাষ্ট্রীয় 5 জন অতিথি নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে উনি সামহাও, আমি জানি না কি হয়েছে, উনি বের হয়ে গিয়েছেন প্রটোকল সহ, এবং ওই 5 জন অতিথি প্রটোকল ছাড়া এয়ারপোর্ট দিয়ে বের হচ্ছিল। এবং সেই বের হওয়ার সময় যেই ঘটনাগুলো, এটা আমার মনে হয় আমাদের দর্শকরা সবাই মোটামুটি দেখেছেন যে কি পরিমাণ অ্যাবিউজ এবং ভালগার ল্যাঙ্গুয়েজ, তারপর স্ল্যাং ইউজ করা হয়েছে ওখানে। তো ওইটা দেখার পরে আমার একটা কথা আজকে মনে হয়েছে যে আমি বলতে চাই না শীর্ষ নেতৃত্ব, কিছুই না, আপনি 5 জন বাংলাদেশের নাগরিককে নিয়ে গিয়েছেন আপনার সাথে রাষ্ট্রীয় অতিথি করে। আপনি ওই যদি 5 জন নাগরিকের কোনো প্রোটেকশন দিতে না পারেন, সিকিউরিটি, তাহলে আপনি আমাদের প্রোটেকশন কিভাবে দিবেন? আমাদের যে 20 কোটি নাগরিকের প্রোটেকশন কিভাবে দিবেন? আমার ডক্টর ইউনূসের প্রতি আকুণ্ঠ সমর্থন ছিল এই পর্যন্ত। আমি একজন নাগরিক হিসেবে বলছি, আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলছি না। বাট আমি আজকে সকালে ঘটনা দেখার পর আমার মনে হয়েছে আমি ওনার উপর থেকে আমার পুরো সমর্থন সরিয়ে নেব। কারণ উনি এই 5 জন নাগরিককে একটি ভিন দেশে নিয়ে কোন রকম প্রোটেকশন দিতে ব্যর্থ সম্পূর্ণভাবে উনি এবং ওনার সরকার। আর যারা এবং এটা নিয়ে তাদের সাধারণ নাগরিক না, তাই না? তারা তো সাধারণ নাগরিক না। আমি ধরে নিলাম সাধারণ নাগরিক, রাস্তা থেকে 5 জনকে নিয়ে গিয়েছে। কিন্তু রাস্তা থেকে 5 জনকে আপনি যখন নিয়ে গিয়েছেন, আপনার সাথে আপনার দায়িত্ব তাদেরকে সেফ এন্ড সিকিউর ভাবে বাংলাদেশে পৌঁছায়, তাদের যার যার গৃহস্থলে পৌঁছায় দেয়া। তার আগ পর্যন্ত এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই। আপনি কিভাবে পারলেন একজন দায়িত্বশীল, ইভেন ইফ যদি কেউ বলে যে আপনি একজন উনি গিয়েছে, উনি তো একজন রাষ্ট্রপ্রধান, ওনার প্রোটোকলের দায়িত্ব ছিল এটা দেখা। আমি যদি আমরা বাঙালিদের কালচার দেখতে যাই, আমরা বাঙালিদের কালচার হলে, আমি তো ধরুন বেগম খালেদা জিয়ার কথাই জিজ্ঞেস করি, ধরি আমি কিন্তু জানি খালেদা জিয়া উনি বলতেন যে ওরা কি উঠেছে কিনা, এতটুকু আমাদের বিশ্বাস উনি জিজ্ঞেস করতেন। ইভেন শেখ হাসিনা যে এত খারাপ, আমার মনে হয় সেও জিজ্ঞেস করতো তার সাথে কাউকে নিয়ে গেলে, বিকজ উনি তো নিয়ে গিয়েছেন। রাইট। আপনি এত ইনপার্সোনাল, এত বিদেশি ফরেন মাইন্ডেড হলে তো হবে না। আপনার সাথে যে 5 জন গিয়েছে তারা কি প্রপারলি গাড়িতে উঠেছে কিনা এবং তারা কি হোটেলের পথে গিয়েছে কিনা, সেফলি আছে কিনা, তা না জেনে আপনি আপনার বহন নিয়ে কিভাবে চলে গেলেন? এবং তাদেরকে যেই পরিমাণ এই রাষ্ট্রীয় অতিথিদেরকে, তারা যখন রাষ্ট্রীয় অতিথি,
তাদের আর কোনো পরিচয় নাই, তাদের বিএনপি পরিচয় নাই, তাদের জামাত পরিচয় নাই, তাদের এনসিপি পরিচয় নাই। তাদের পরিচয় তারা রাষ্ট্রীয় অতিথি, এবং আপনি রাষ্ট্রীয় অতিথিদেরকে ভিন দেশে নিয়ে আপনি অসম্মানিত করেছেন। আপনি অ্যাজ আ হেড অফ স্টেট ইউ আর আ ফেইলিয়ার এন্ড ইউর অল প্রোটোকলস এন্ড এভরিথিং। আপনার যে মিশন, আপনার ইউএন মিশন, আপনার ইউএসএ মিশন, এদেরকে ইমিডিয়েট দরকার হলে সবাইকে বাদ দিয়ে দেওয়া উচিত। তোমরা পারো নাই, তোমাদের যে কাজের জন্য তোমাদেরকে রাখা আছে, তোমার কাজ না ডক্টর ইউনূস আসলে সেলফি তোলা, ভিডিও রেকর্ড করা, তোমার কাজ হলো এগুলি। তো তুমি তোমার কাজ পারো নাই, তুমি বাদ। এখন কি বাট আমি জানি আপনাদের কিছু হবে না, এখানে কিছুই হবে না। এখন কি ওনাদেরকে কি ফিরে আসা উচিত প্রতিবাদ স্বরূপ, কি বলেন? এখন যেটা হবে কি, ওনারা যদি ফেরত আসেন, ধরেন ওনারা প্রতিবাদ স্বরূপ ফেরত আসলেন, কি হবে জানেন? এই যে একটা অসম্মানটা হলো সেটার কথা বাদ পড়ে যে ওইখানে কথাটা উঠবে যে ওনারা তো ফেরত চলে আসলেন। মানে অ্যাজ এ ভিকটিমকে আরো ভিকটিম, মানে ভিকটিমকে জালেম বানাই দেওয়া। এটা তো হলো হাসিনার আমলে হইতো ভিকটিমকে জালেম বানাই দেওয়া। আমরা হলো আমার সন্দেহ আমরা আবার এটা দেখব, আমরা কেন এই জায়গায় পৌঁছালাম। ওনারা তো জানে এটা তো নতুন কোনো ঘটনা না। এই ঘটনা কিন্তু ঘটছে, কারণ এই কয়েকদিন আগে লন্ডনে যে মাহফুজ উপদেষ্টা মাহফুজ সাহেব গেলেন, সেখানে কিন্তু একই ঘটনা অবতারণ হয়েছে। মালয়েশিয়াতে গেলেন, ভিজিট করলেন, তারপর আক্তার জাপানে গেলেন, সেখানেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে সব জায়গাতেই। এবং আমি বলতেছি যেটা তো নতুন কিছু না, ইউকে এবং ইউএসএ দুটোতেই মাহফুজ সাহেব গিয়েছেন, এবং দুই জায়গাতেই কিন্তু ব্রিচ অফ সিকিউরিটি, ব্রিচ অফ প্রাইভেসি, ব্রিচ অফ সেফটি হয়েছে আনডাউটলি। তো আপনারা যখন এগুলি একবার হয়েছে, এমন না যে হয় নাই। এবং এটা ওনারা যাওয়ার আগেই মানুষের মধ্যে আলোচনায় ছিল যে ডক্টর ইউনূস কি নিজেকে প্রোটেক্ট করার জন্য এদেরকে নিয়ে গেলেন কিনা। আর সেখানে উনি আস্তে করে ওনার প্রোটোকল বাহী গাড়িতে উঠে এদের 5 জনকে রেখে চলে গেলেন। এটা কি ধরনের ভদ্রতার মধ্যেও পড়ে এটা আমার আমি অন্তত বলতে পারবো, আমি না, আমার মতো অনেকে আছে যারা এই গভর্নমেন্ট যখন ফর্ম হয়েছে তাদের অনেক বড় সাপোর্টার ছিলাম আমরা, আমাদের প্রচুর আশা ছিল। আশা ভঙ্গ হইতে 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 এখন এমন পর্যায়ে গিয়েছে, আজকে আমি নাসরিন সুলতানা, আজকে 23শে সেপ্টেম্বর আমি বলছি যে আমি এই গভর্নমেন্টের প্রতি এবং ডক্টর ইউনূসের প্রতি আমার সব সমর্থন সরিয়ে নিলাম। আমি জানি না ওনারা তাহলে কি আমি ধরে নিব যে বর্তমান সময়ের সব থেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা? অবশ্যই অবশ্যই, আমরা বারবার বলছি যে আপনারা তো ভোট বলছেন হবে, কিন্তু ভোটটা কিভাবে দিবেন? আমরা তো পরিবেশ, একটা বলে না ভোটের পরিবেশ তৈরি হওয়া, আমরা তো তৈরি হওয়ার কোনো সায়েন্স সেন্টার্স দেখছি না। লেভেল প্লেইং ফিল্ড আপনাকে দিতে হলে, ভায়োলেন্স ফ্রি একটা দিতে হলে, বারবার আমরা বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা। আরো মজার ব্যাপার দেখেন, ওখানে ডক্টর ইউনূস যে এই কাণ্ড করলেন, আর স্বরাষ্ট্র উপদেষ্টা জিএম কাদেরের সাথে মিটিং করেন। মানে আপনি যদি মনে করেন জিএম কাদের একজন নাগরিক, আমার দায়িত্ব তার অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে প্রোটেকশন দেওয়া, সে প্রোটেকশন আপনি বিভিন্নভাবে দিতে পারেন, কিন্তু তাকে আমরা যদি যুদ্ধাপরাধীদেরকে ধরি তাহলে জিএম কাদেরও তো যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কর্মের জন্য অপরাধী না? জিএম কাদের দায় আছে না? যদি হাসিনার বিচার চাই তাহলে জিএম কাদেরেরও বিচার চাই। সেখানে আপনি জিএম কাদেরের সাথে কিভাবে বসে মিটিং করেন? এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা পুরা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যে কি খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কি খারাপ পর্যায়ে, সেখানে উনি নির্লজ্জ ভাবে বসে জিএম কাদের সাথে মিটিং করছেন। আমি আজকে সকাল থেকে আপনাকে বোঝাতে পারবো না আমার যে কি পরিমাণ খারাপ লাগছে। আমি একটা যেই দেশটাকে নিয়ে আমরা এত স্বপ্ন, এত স্যাক্রিফাইস, আজকে একটার পর একটা সকাল থেকে, এবং মনে হচ্ছে খারাপ খবর, মনে হয় খারাপ খবরের পিছনে একটার পর একটা এরকম আমরা দেখছি, এবং আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় ভিতর দিকে ঢুকে যাচ্ছি। তার মধ্যে আরেকটা দেখলাম, ভয়ানক জিনিস দেখলাম, এটা হলো আপনার একটা ইনভেস্টিগেটিভ অনুষ্ঠানে দেখিয়েছে ঢাকা মেডিকেল এবং আশেপাশে যে জায়গাগুলোতে রক্ত দান করে সেই জায়গাগুলোতে 1 ব্যাগ রক্তকে 2 ব্যাগে দিয়ে তার মধ্যে স্যালাইন এবং লাল রং মিশিয়ে 2 ব্যাগ রক্ত বানায় 1 ব্যাগ রক্তকে। আমরা কোথায় পৌঁছায় গিয়েছি যেখানে রক্তটা একটা এসেনশিয়াল একটা মানুষকে বাঁচানোর জন্য, এবং মানুষ কিন্তু রক্ত বিক্রি করে না, নরমালি রক্ত দান করে, সেই রক্তটাকে নিয়ে আমরা ব্যবসা করছি। আমরা এজ এ হিউম্যান বিং আমরা কোথায় পৌঁছায় গিয়েছি? আজকে আমি এত হতাশ, এতটাই হতাশ
আমি জানি না আমাদের মানে আমরা তো রাজনীতিতে এসেছি একটা চেঞ্জড বাংলাদেশের জন্য। অবশ্যই। আমরা চেয়েছি আমাদের সন্তানদের জন্য এমন একটা বাংলাদেশ রেখে যেতে যে বাংলাদেশ নিয়ে তারা প্রাউড ফিল করে, Exactly. যারা যেখান থেকে ব্রেইন ড্রেইন হয় না, উল্টা যেখানে আপনার মেধা ফিরে আসে। এটাই ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, তাই না? এটাই তো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল। এইটাই তো মানুষের, এই আকাঙ্ক্ষা নিয়ে তো মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছে, হাত দুটো বাড়িয়ে আবু সাইদ বুলেটের সামনে দাঁড়িয়েছে। সেই আকাঙ্ক্ষাকে এভাবে মানে চূর্ণ বিচূর্ণ হতে দেখে আমরা যারা এই জুলাইয়ের পক্ষের শক্তি অথবা যারা জুলাইকে ধারণ করি, তাদের আজকে তাদের জন্য একটা খুবই কালো দিন, খুবই কষ্টের দিন এবং খুবই কালো দিন। ধন্যবাদ ব্যারিস্টার মিলি। তাহলে আমি আপনার এই আলোচনায় যেটা বুঝতে পারলাম সেটা হলো যে গতকাল পর্যন্ত আপনার একটা ভরসা ছিল যে ডক্টর ইউনূস হয়তো বা ভালো কিছু আমাদেরকে করে দিতে পারবে, কিন্তু গত রাতের পারফরমেন্স দেখে আপনার কাছে মনে হয়েছে যে আসলেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে কর্মক্ষমতা আমাদের এক্সপেকটেশনের আসলে অনেক অনেক নিচে। সেই ক্ষেত্রে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এখন কি পদত্যাগ চেয়ে নতুন সরকার গঠনের কি মানে দাবি উঠবে বলে কি আপনি মনে করেন এই ঘটনার পরে? আপনি যেটা বললেন যে কালকে পর্যন্ত আমি মনে করেছিলাম, এটা ভুল। আমি ভেবেছি আমরা দেখছি ডাউনফলটা, বাট আমরা আজকে আমাদের জন্য মানুষের থাকে না একটা ওই যে লাস্ট থ্রেড, ইয়েস। একটা তো থাকে না বলে লাস্ট থ্রেড দিয়ে বাঁধা আছে, এই ইয়েস। লাস্ট থ্রেডটা আজকে সকালে ছিঁড়ে গিয়েছে। এই আই যে আমাদের যে আসার জায়গাটা আমরা তো গট ইউর দেখছি পয়েন্ট। কন্টিনিউয়াসলি। আপনি হাসিনা রেখে যাওয়া 300 মামদভূত বসাই রাখছেন যেখানে যেখানে আছে। একদম। এই মামদভূত গুলোকে দিয়ে তো ফ্যাসিজম কায়েম করছে। Exactly. ফ্যাসিজম তো সে একা একা কায়েম করে নাই। এই তাকে বিদায় করে মামদভূত গুলাকে যার যার জায়গায় রেখে আপনি শুধু যাকে খুলনা থেকে রাজশাহী, রাজশাহী থেকে খুলনা, অথবা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় চেঞ্জ করে দিলে মানে সব যে ঠিক হয়ে যাবে, সব আল্লাহর ওলি হয়ে যাবে, সব ফেরেশতা হয়ে যাবে, এটা তো ভুল ধারণা। ওদেরকে সেই একই সিস্টেম এবং একই লোককে রেখে আপনি আশা করবেন চুরি চামারি, চাঁদাবাজি, শয়তানি, রাহাজানি এগুলি বন্ধ হবে, এটা কোনোদিন পসিবল না। ইভেন কি আপনি বৈদেশিক মিশন গুলা যেখানে একটা হিউজ ওয়ার্ক ছিল আমাদের, কারণ আমাদের বিরুদ্ধে তো কন্টিনিউয়াস ইন্ডিয়া থেকে প্রোপাগান্ডা মেশিন চালু আছে। তো এই Exactly. মিশন গুলো তো কাজ হলো প্রোপাগান্ডা গুলাকে ভেঙে দেওয়া এবং প্রোপাগান্ডা গুলা যেটা আসল চিত্রটা প্রেজেন্ট করা, Exactly. সেই চিত্রটাকে প্রেজেন্ট করার জন্য আপনি প্রপার লোক বসান নাই, একটা লোককে দিতে পারেন নাই। যে কয়টা 4-5 জন লোকের নিয়োগ এক হয়েছে, একজন উপদেষ্টা এদের চারটা সব হলো পাঁচ ভাই বাজার প্রোগ্রাম। এক ভাই একজন উপদেষ্টা একজন সাংবাদিক একটা লোককে জিজ্ঞেস করেছে ওয়াই ইজ হাসিনাস টেনিওর নট কোয়েশ্চেন, এটার জন্য কি সে একজন আপনার প্রেস মিনিস্টার হয়ে যেতে পারবে অথবা কিছু একটা আপনার অ্যাম্বাসেডর হয়ে যেতে পারবে? এখন অ্যাম্বাসেডর অথবা ফরেন মিনিস্টার এই কাজগুলো তো হলো আপনার একটা ট্রেনিং, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। আপনি যাকে তাকে ভাই বাদা কোরামে বসাই দিচ্ছেন, কিন্তু কোরামে তো এখন আপনার ডিমই মারবে, তাও তো আমরা বলে ডিম মারছে, তার কিছু আমরা বড় মানে নাই। আমরা অনেকবার নোটিশ করেছি যে উপদেষ্টা পরিষদ রিফর্ম করার জন্য, পুনর্গঠন করার জন্য, কারণ এক একজন উপদেষ্টা 4টা 5টা মন্ত্রণালয় দেখে আলটিমেটলি দেখতে পারে না। মন্ত্রণালয়গুলো চালাচ্ছে তো আসলে সচিবরা, যেটা মানে আপনি যদি যে দেখেন বলছেন যে অ্যাকচুয়ালি দেখে, মানে ওরা শুধু চোখ দিয়ে দেখে, কাজ তো করতে পারে না। 5টা মন্ত্রণালয় কিভাবে করবে? একটা মন্ত্রণালয়ের কাজই তো করার মতো ক্যাপাসিটি ওনাদের নাই। তা আপনি তাকে 5টা মন্ত্রণালয় দিয়ে রাখছেন, কি বুঝে দিয়ে রাখছেন? এক্স্যাক্টলি। আমরাও বারবার বলেছি, আমরা পার্টি ফোরাম থেকে বলেছি, কখনো যদি পার্সোনাল লেভেল থেকে বলার সুযোগ থাকে সেখানে বলেছি যে আপনি দরকার হলে আপনার এই উপদেষ্টা পরিষদ এক্সপান্ড করেন, চেঞ্জ করেন ফিউ পিপল। বাট এইটা মনে হয় যে মানে কোরআন শরীফে লেখা যে একবার ওই হইছে, এনারা থাকবেন, এভাবেই থাকবেন, এরপর আর কোনো চেঞ্জ করা যাবে না। মানে আশ্চর্য ব্যাপার স্যাপার। এতবার বলার পর স্বাস্থ্য উপদেষ্টা চেঞ্জ করা হয়নি, এতবার বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করা হয় নাই, এতবার বলার পর পররাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করা নাই। যে 3টা জায়গা মোস্ট বিগেস্ট ফেইলিয়ার এই ইয়ার, একটা জায়গাও কোনো উপদেষ্টা তো চেঞ্জ দূরের কথা, আমার মনে হয় ওখানে একটা পিওনও চেঞ্জ হয়নি। ধন্যবাদ ব্যারিস্টার মিলি। আসলে সংশ্লিষ্ট অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার চলে এসছে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সংস্কার চলছে গত 1 বছর ধরে, হ্যাঁ, এবং আপনার পার্টি এবি পার্টি এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে মানে একদম স্পষ্টভাবে সংশ্লিষ্ট আছেন এবং প্রত্যেকটা মিটিংয়ে বিশেষ করে সংস্কার কমিশন এবং অন্যান্য প্রক্রিয়ার সঙ্গে সুন্দরভাবে জড়িত। সো অনেকে বলছেন যে এই সংস্কার প্রক্রিয়ায় আসলে কোনো গতি নাই। পাশাপাশি
আপনার সরকার থেকে বলা হচ্ছে যে না, ধৈর্যের প্রয়োজন, আরও সময় লাগবে, এটুকুর মধ্যে হবে না। তা আপনি কি এই সংস্কার বিলম্বের মূল কারণটা কি এই একই জায়গায় আমরা বলতে পারি যে এই সরকারের আসলে অদক্ষতা? অদক্ষতা, সদিচ্ছার অভাব শুধু সরকারের না, আমরা যারা ঐক্যমত্য কমিশনে যাই, বসি, আমরা সেখানে দেখতে পারি বাংলাদেশের এক বৃহত্তম দল একটা আছে, তাদেরও মানে তারা মানে তাদের আমার কেন জানি মনে হয় তাদের মনোভাবটা এই জায়গায় পৌঁছে গিয়েছে যে এই কনস্টিটিউশনে তো হাসিনা 17 বছর ছিল, আমরা 20 বছর করে দেখাবো। মানে এই কনস্টিটিউশনটাই দরকার, মানে কারেন্ট, শুধু কনস্টিটিউশন না, সরি, কারেন্ট সিস্টেমটাই দরকার। মানে শুধু কনস্টিটিউশন দিয়ে তো আর মানে সবকিছু হয় না, কারেন্ট সিস্টেমটাই দরকার। সো অনেকেরই সদিচ্ছার অভাব আছে। এবং আমরা, আপনি যেটা বললেন, আমরা যে ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত বলতে এটা বুঝাচ্ছেন হয়তো যে আমাদেরকে ডাকে, আমরা আমাদের সুন্দর সুন্দর প্রপোজাল গুলো ওনাদেরকে দেই এবং সেই প্রপোজাল গুলো ওনারা দেখে, কিন্তু আদৌ সেই প্রপোজালের কি হয়, আলোর মুখ কেন দেখে না। এবং আজকে ওনারা যে বলছেন ধৈর্য ধরতে, ধৈর্য তো বাংলাদেশের মানুষ ধরেছে, মানে কোনো 1 ধরনের বছরের রিয়াকশন? বেশি সময় পার হয়ে গিয়েছে। মানে একটা কাজে কতটুকু আপনি ধৈর্য দেখাবেন, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আজকে যেটা মানুষকে মুখ দিয়ে আপনারা বলতে, এটা আপনারা আপনাদেরকে দিয়ে করাইছে, মানুষের মুখ দিয়ে বলতে বাধ্য করাচ্ছে যে আমরা আর পারতেছি না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আপনার কেন, আপনি যে হাসিনার আমল থেকে বেরোয়ার জন্য আমরা এত কষ্ট করছি, কেন সেই হাসিনার আমল আপনি আবার আবার আমাদেরকে সেই আমলটা ক্রিয়েট করতেছেন? এই এই আপনারা মানে আপনাদের কি এমন, মানে এই যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা তো ধরেন উপদেষ্টা হওয়ার আগে মানে আমাদের মতো সাধারণ নাগরিক ছিলেন। আমি মনে করি না তাদের এমন কোনো বড় দুর্নীতি ছিল যার কারণে তারা আটকে আছেন। তাহলে কি আপনারা উপদেষ্টা পরিষদে বসার পর এমন কোনো দুর্নীতি করেছেন যেটার জন্য আপনারা ভয়ে মুখ খুলছেন না? মানে কি কারণে আপনারা মুখ খুলছেন না? আপনাদেরকে যেই কর্মের জন্য পাঠানো হয়েছে, আপনারা কেউ সেই কর্মটা, আপনাদের যে আসল উদ্দেশ্যটা, কাউকে আমরা দেখছি না উদ্দেশ্য রিলেটেড কাজ করছে। একজন দুজন বাদে আমাদের সালাউদ্দিন সাহেব ভালো কাজ করছেন, অর্থ উপদেষ্টা। সালেহ, তারপরে হ্যাঁ, সালেহ আব- সালেহ সালেউদ্দিন সাহেব, সরি, সালেউদ্দিন সাহেব। তারপরে আপনার আমাদের বাণিজ্য উপদেষ্টা কিছু কিছু ভালো কাজ করছেন, কিন্তু তার বাদে মানে কিছু ভালো কাজ করছেন, তার বাদে দুইটা আমি সেক্টরে, কাউকে আসলে তাদের ফিল্ড রিলেটেড কাজ করতে দেখছি না। দুইটা সেক্টরে দৃশ্যমান ডেভেলপ করছে, যেমন ব্যাংকিং খাতে, এবং বিশেষ করে ব্যাংকিং খাতে যথেষ্ট ডেভেলপ করছে। নাম্বার টু হলো মানুষের, এটা মানুষের প্রতিক্রিয়া আর কি। আর নাম্বার টু হচ্ছে দ্রব্যমূল্য খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই দুইটা জায়গাতে কিছুটা, কিন্তু আইন শৃঙ্খলা এবং অন্যান্য যে পরিস্থিতি এগুলো, সেগুলোতে মানুষ আসলেই বিরক্ত অবস্থায় আছে। মিরাপা, আমি এইখানে আপনাকে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো বাংলাদেশের যে গত 17 বছর ধরে যে নির্বাচন ব্যবস্থা পরিচালিত আছে, সেটা জাতীয় কিংবা স্থানীয় পর্যায়ে সকল প্রকার নির্বাচন, সেই নির্বাচনের প্রতি তো আসলে বাংলাদেশের মানুষের কোনো আস্থা নাই। এটা আমরা সবাই জানি। আমি এটাকে নির্বাচন বলে আসলে মানে এটাকে সম্মানিত রেসপেক্ট দিতে চাচ্ছি না। এই 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 গত 17 বছর যে সিস্টেমটা হয়েছে, এটা কি হয়েছে আমি জানি না, বাট এটা নির্বাচন না। আচ্ছা, তো এখন বাংলাদেশে এই মানুষ আসলে নির্বাচন ব্যবস্থার একটা পরিবর্তন চায়, নির্বাচনী মডেলের একটা পরিবর্তন চায়। এবং আপনি বর্তমান সময়ে কিন্তু পিআর পদ্ধতি, যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতেই এইগুলো নিয়ে কিন্তু মাঠে ঘাটে গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু আলোচনা চলছে। আপনি কিংবা আপনার দল কি মনে করেন, কোন পদ্ধতিতে নির্বাচন হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন? পিআর পদ্ধতি অবশ্যই একটা মানে আমাদের দেশে ইন্ট্রোডিউস করার মতো পদ্ধতি, মানে দেখতে হবে যেটা আমাদের। এবং আমাদের কিন্তু গত 1 বছর আগে একটা প্রপোজাল ছিল যে আমরা পার্শিয়াল পিআর করতে পারি কিনা, যে 100 সিটে, যে 100 সিট আমরা মনে করছি যে এই মোর এডুকেটেড পপুলেশন যারা বুঝবে পিআরটা, সে 100 সিটে পিআর দিয়ে আর 200 সিট ফার্স্ট পাস দ্য পোস্ট মিক্স সিস্টেমে করে দেখা যে পিআরটা সাকসেস হয় কিনা। আমাদের কারণ একটা আপনার একটা জিনিস একটু উল্লেখ করে বলে রাখি, আমাদের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা চালু আছে, এর মধ্যে জাতীয় সংসদে যে 50 জন মহিলা এমপি নির্বাচিত হয়, এটা কিন্তু পিআর পদ্ধতিতে হয়।
অর্থাৎ সংখ্যানুপাতিক হারেই কিন্তু হয়, যতজন এমপি নির্বাচিত হয় যে দলের, সেই যে দল থেকে মহিলা এমপি কিন্তু হ্যাঁ, সিটের পিয়ার, হ্যাঁ, রাইট, ভোটের পিয়ার না, ওটাও ভোটের পিয়ার না, ওটা সিটের পিয়ার। সিটের পেয়ার, ওই একই পিয়ার মিন্স দ্যাট না না, সিটের পিয়ার আবার একটু ডিফারেন্ট, ওটা নিয়ে আমি কথা বলবো। মানে এটাই হলো যে কথা, যে পিয়ারটা আসলে বোঝার অনেক ব্যাপার আছে। এই যে আমরা কিন্তু সিটের পিয়ার, অনেক আমাদের মধ্যে অনেকেই যারা রাজনৈতিক ভাবে সচেতন, তারপরে কিন্তু সিটের পিয়ার ভোটের পিয়ারটা ডিফারেন্সটা বুঝেন না। তো সেইখানে আমরা সাধারণ জনগণকে বোঝানো একটা ডিফিকাল্ট। তারপর আমরা বলেছিলাম, পরে যখন আমাদের দলের একটা মেইন কনসার্ন হলো যে ঐক্যমত্যটাকে আমরা প্রাধান্য দিব, যে সবাই মিলে যেখানে একটা জায়গায় ঐক্যমত্য। তো আমরা যখন দেখলাম যে বেশিরভাগ দল এর পিআর এর প্রতি আগ্রহী না, এবং এটা নিয়ে মনে করছে না যে এটা ফলপ্রসূ হবে বাংলাদেশে, আমরা বলেছি ঠিক আছে, তাহলে ওই তাহলে দরকার নেই। কিন্তু আমরা যদি উচ্চকক্ষ হয়, আমরা শুধু উচ্চকক্ষতে এগ্রি করি না, যদি উচ্চকক্ষ হয় তাহলে পিআর পদ্ধতিতে হয়তো হবে, সেটা বলেছি। বিকজ আরেকটা উচ্চকক্ষ হয়ে যদি এই যে সিটের পিআর এর পদ্ধতিতেই ওইখানেও হয়, তাহলে তার দরকার না আরেকটা উচ্চকক্ষ হওয়ার, তাহলে তো নিম্ন কক্ষে 100 সিট বাড়ায় দিয়ে সিটের পিআর করে ফেললে হয়, যেটা মহিলাদের আছে আর কি। ধরেন আপনি 200 সিট দিচ্ছেন, আপনি সিটের এগেনস্টে আপনি 50-এর মধ্যে 300-200, যেটা 2/3 আপনি পাবেন। এটাই তো হলো আপনার এখনকার রিজার্ভ সিটের পিআর। তো ওইটা যদি এই সেম পিআর যদি উচ্চকক্ষে হয়, তাহলে তার উচ্চকক্ষে একটা করার দরকার নাই, তাহলে নিম্ন কক্ষে আরো 100 সিট বাড়ায় দেন, পিআর দিয়ে দেন, অসুবিধা নেই, আপনারা তো রিজার্ভ রাখছেনই 50টা। তো সেটা হলো আমাদের যুক্তি। তো যদি উচ্চকক্ষ হইতে হয় তাহলে ভোটের পিআর হইতে হবে। ভোটের পিআর কি, আপনি যত পার্সেন্টেজ ভোট পাইছেন টোটাল, আপনি কয়টা সিট পাইছেন এটা ইম্পর্টেন্ট না। আপনি যদি 200 সিট পান কিন্তু আপনি আসলে 40% ভোট পাইছেন, তাহলে আপনি 40% পিআরে আপনি 40% সিট পাবেন। যদি 100টা সিট হয় 40টা সিট পাবেন। সো এইটা হলো আমরা চেয়েছি। বাট জামাত অথবা মানে যেটা জামাতের এখন যে জোটটা হয়েছে, ওনারা যেটা চাচ্ছে নিম্নকক্ষে, মানে যেটা এখন আমাদের সংসদ আছে, সংসদে ভোটের পিয়ার। প্রবলেমটা হলো ওনারা যে এখন যেটা চাচ্ছেন, এটা তো আসলে ঐক্যমত্য কমিশনে এটা বাদ পড়ে গেছে, এই টপিকটা সবাই মিলে ভোট আউট করে দিছে, সো এটা জুলাই সনদে নাই। সো ওনারা চাচ্ছেন, এখন ওনারা যেহেতু চাচ্ছেন, চাইতেই পারেন, ওনারা একটা গণতান্ত্রিক দল। প্রবলেম হলো ভোটের বাকি আছে আর 5 মাস। এই 5 মাসে এই পিআর পদ্ধতিটা আসলে অ্যাপ্লাই করার মতো টাইম আমাদের হাতে নাই। বিকজ আপনাকে তো জনগণকে অ্যাওয়্যার করতে হবে, জনগণের মাঝে বুঝাইতে হবে পিআর জিনিসটা কি, পিআর কিভাবে কাজে লাগে, পিআর কি খায় না মাথায় দেয়। আপনি আমাদের জনগণ এখনো বুঝে না যে 2টা সিলের মাঝখানে ভোট দিলে আপনার ভোটটা বাতিল হয়ে যায়। এই যে নষ্ট হয়ে যায় ভোট, এই জিনিসটা বুঝে না। বাড়ি একদম আপনার মার্কার উপর দিতে হয়। আবার আপনি এখানে এই পাশের ক্যান্ডিডেটের নাম, এ পাশের মার্কার নাম, ক্যান্ডিডেটের নামের উপর দিলেও হবে না সিল, আপনার দলের অবস্থান কি একই, যে এবি পার্টি পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আসলে চায় না, কিংবা উচ্চকক্ষে চাচ্ছেন শুধু? জি, এটা আমাদের দলের অবস্থান। আচ্ছা, ধন্যবাদ ব্যারিস্টার মিলি। আমরা আরেকটা এটার একটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে ঐকমত্য কমিশন 100 সিট নারীদের জন্য প্রপোজ করেছেন। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে 100 সিটে সরাসরি নির্বাচন হয়ে আসবে, নাকি এই পিআর পদ্ধতিতেই মনোনীত হবে? আমরা তো সরাসরি নির্বাচন চাই, কারণ আপনার মানে আমাকে প্রফেসর দিলারা চৌধুরী একদিন বলেছিল, মিলি যদি রিজার্ভ যে হয় আগের মতো 50-এর বদলে 100, তাহলে কি হবে? তো আমি বললাম যে আপা, 50টার বদলে 100টা মমতাজ থাকবে, ডিফারেন্স তো হবে না। বিকজ আপনি তো রিজার্ভ সেই আগের পদ্ধতিতে কার বোন, কার চাচি, কার মামি, এগুলাই হলো নমিনেটেড হয়ে দল থেকে আসবে। বিকজ আমরা তো এই প্র্যাকটিসটা দেখে এসেছি। বাট যদি নির্বাচন হতো সরাসরি, আর অ্যাটলিস্ট কোনো একটা পদ্ধতিতে সংযোগ থাকার ব্যবস্থা থাকতো, তাহলে হতো কি অ্যাটলিস্ট ওইসব ক্যান্ডিডেট চুজ করা হতো যাদেরকে মানুষে চুজ করবে, মানে যাদেরকে জনসমর্থন লাগবে যাদের। এই যে 50 জনের পরিবর্তে যে 100 জন মহিলা এমপি কে নিয়ে আসা হচ্ছে, এর পিছনে আসলে যৌক্তিকতাটা মানে কি? মানে এটা কি নারীদের অংশগ্রহণ বাড়ানো, নাকি? অবশ্যই এটা একটা কারণ, এবং মনে করছে যে 50-এর বদলে 100 জন আসলে নারীদের অংশগ্রহণ বাড়বে, নারী নেতৃত্ব, নতুন নতুন নারী নেতৃত্ব উঠে আসবে। বিকজ আমাদের যেটা হয়, মানে
প্রিডমিনেন্টলি 300 সিটের মধ্যে প্রায় 300 সিটই পুরুষরা দখল করেন। তো 300 এগেনস্টে 50 আসলে একটা খুব ভালো ওয়েটিং নাম্বার না। তো এটাকে 100 বাড়িয়ে ওইদিকে একটু মানে আপনার আমরা অনেক সময় বলি না পজিটিভ ডিসক্রিমিনেশন করে অনেক সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উঠায় আনতে হয়। তা আমাদের এখানেও আমাদের একটা আছে, সেটা হলো আমরা বলেছি শুধু নারী নয়, নারীদেরকে অগ্রাধিকার দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, টেকনোক্র্যাট এবং যারা আমরা যাদেরকে বলি সংখ্যালঘু, তাদেরকেও এই রিজার্ভের মধ্যে রাখা, যেন অনেক সময় দেখা যায় যে কারণে নারীরা ওই যে সংসদীয় নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে আসতে অনেক সময় পারেন না, সে কারণে সংখ্যালঘু, তারপরে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারপরে আমাদের পাহাড়ি বা ভাই বোনেরা, তারপরে টেকনোক্র্যাটরা ওই কারণে হয়তো আসতে পারেন না। এটা আমাদের বিভিন্ন প্রফেশন থেকে আর কি, মানে প্রফেশন থেকে যেটা হলো আমাদেরকে আলটিমেটলি আমাদের উপকার হবে। যেমন মহিলারা বেশি আসবে কেন, মহিলারা বেশি আসলে ব্যালেন্সটা হয়, সেরকম ওনারাও আসলে ব্যালেন্সটা বাড়বে। তো আমরা রেখেছি সেই প্রস্তাবটা রেখেছি কমিশনে। আপনি সম্প্রতি অলরেডি ঘোষণা করেছেন যে আপনি ঢাকা 8 আসন থেকে সম্ভবত নির্বাচন, 10 আসন, ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন। এটা কি আপনার মানে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী করছেন, নাকি আপনি ইচ্ছা প্রকাশ করেছেন নির্বাচন করবেন? 1 2 নম্বর হলো আপনি ঢাকা 10 আসন কেন মানে চয়েস করলেন জাতীয় নির্বাচনের জন্য? 2 3 নম্বর হচ্ছে আপনি মনে করেন কি যে ঢাকা 10 আসনে আপনার অন্য দলের যে প্রার্থী আছেন, আপনার অবস্থান সেখানে আপনি কেমন বলে মনে করেন? একদম ব্যক্তিগত প্রশ্ন করলাম। আপনার কনফিডেন্ট লেভেল কেমন? কারণ ঢাকা 10 আসন ভেরি ইম্পর্টেন্ট আসন, এবং বাংলাদেশের মধ্যে আমি মনে করি এখানে ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছে তারা অত্যন্ত মানে প্রমিনেন্ট এবং পাওয়ারফুল অবস্থানে ছিলেন। তো সেক্ষেত্রে আপনার অবস্থানটা কতটুকু একটু যদি নিজের এটা ব্যাখ্যা করতেন। ঢাকা 10 থেকে আপনি প্রথমে জিজ্ঞেস করেছিলেন যে এটা কি আমি ইচ্ছা প্রকাশ করেছি না পার্টি নমিনেশনের কারণে। আমি ইচ্ছা প্রকাশ করেছি। প্রথমে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কোথা থেকে করতে চাও, আমি বলেছি ঢাকা 10। তো বলেছে কেন, আমি বলছি এটা আমার জন্মস্থান। আমি ঢাকা ধানমন্ডিতে ধানমন্ডি ইবনে সিনায় জন্ম নিয়েছি। আমার বেড়ে ওঠা ঢাকা ধানমন্ডিতে, আমার স্কুলিং ধানমন্ডিতে, এবং আমার জীবনের আমি বলবো 95% সময় আমি ধানমন্ডিতে কাটিয়েছি। এই 5% সময় আমি পড়াশোনা করতে একটু বিদেশে গিয়েছিলাম, সে বাদে আমি আমার জীবনটাই হলো এই ধানমন্ডিতে, এবং খুব মানে এই ধানমন্ডির একটা গন্ডির ভিতরে আমার স্কুল থেকে শুরু করে, এবং আমার বাচ্চারাও এখন এখানে, মানে আমি এখনো থাকি ধানমন্ডিতে, আমার বাচ্চারাও ধানমন্ডি স্কুলে যায়। তো এই ধানমন্ডি, এই ঢাকা 10-এর আমি যদি বললেন আমি হলাম একমাত্র আদিবাসিন্দা যার জন্ম থেকে এখানে তার বেড়ে ওঠা। আর এই জন্য আমি ঢাকা 10-কে সিলেক্ট করি। আপনি এটাও জিজ্ঞেস করেছি কেন, এই জন্য সিলেক্ট করেছি যে আমি এই জন্য সিলেক্ট করি নাই যে এটা খুব প্রমিনেন্ট আসন, অথবা এটা ইজি টু উইন হবে কিনা, অথবা ইজি টু উইন না, এটা ওয়ান অফ দ্য হার্ডেস্ট আসন আর কি। কিন্তু আমি এটা সিলেক্ট করেছি যে এটা তো আমি আমার জন্মাসন তো আমি কখনো মানে আমি কোথায় জন্ম নিব সেটা তো আমি সিলেক্ট করতে পারি নাই। এটা আল্লাহ আমাকে আমার যেখানে কপালে রেখেছেন সেখানে আমি জন্ম নিয়েছি, এবং আমি আমার জন্মের স্থানটাকেই আমার নিজের, এবং যেখানে আমি বেড়ে উঠেছি সেই জায়গাটাকে আমি মনে করেছি আমার কাজ করার মতো জায়গা। কারণ আমি এখানে জন্ম নিয়েছি, আমি এখানকার মাটি এবং মানুষের সাথে বেড়ে উঠেছি, আমি জানি এখানে কি লাগবে এবং আমাদের কি পরিবর্তনগুলো হলে আমরা ঢাকা 10-কে মানে বাংলাদেশের সবচেয়ে আইডিয়াল আসনে নিয়ে যেতে পারবো, সেই ব্যাপারটা আমি মনে হয় আমি বুঝি, যার কারণে আমি ইচ্ছা প্রকাশ করেছি ঢাকা 10-এ। এবং আপনি যদি আমার অবস্থানের কথা জানতে চান, আমার বিরোধী যারা দাঁড়ানোর আমি শুনছি নাম, সবাই মানে পলিটিক্যাল জায়ান্ট বলা যায়। রাইট। আমি এখন যদি আমি মনে করি যে ওনারা পলিটিক্যাল জায়ান্ট, তাহলে আমি কিভাবে দাঁড়াবো? আমি দাঁড়াবো আমার মেধা এবং আমার সৎ ইচ্ছা শক্তির ভিত্তিতে। শুধু তাই না, আমি যতটুকু জানি গত জুলাই বিপ্লবে আপনার সাংঘাতিক সক্রিয় ভূমিকা ছিল, এবং আপনি ধানমন্ডি এলাকাতে অসংখ্য জুলাই বিপ্লবীদেরকে সহায়তা করেন নাই, শুধুমাত্র প্রোটেকশন দিয়েছেন। এ ব্যাপারে আমাদের কাছে অবশ্যই রিপোর্ট এবং তথ্য আছে। তো সেক্ষেত্রে জুলাই বিপ্লব একটা অন্যতম ব্যাপার। আপনি সামনের
সারির একজন জুলাই সৈনিক 2024-এর। পাশাপাশি আমি আরেকটু জানতে চাই, সেটা হলো যে এই ধানমন্ডি এই এলাকাতে আপনার আগে থেকে কোনো সোশ্যাল ওয়ার্ক কিংবা রাজনীতিতে আসার আগে কোনো সোশ্যাল ওয়ার্ক কিংবা অন্য কোনো সামাজিক কার্যক্রমের সঙ্গে আপনি জড়িত ছিলেন কিনা? আমরা ওভাবে আমি আমার কাজটাকে দেখি যে এটা আমার পরিবার এবং ফ্যামিলির মতো। সো আমরা যখন যেটা লেগেছে করেছি, কিন্তু আমরা কোনো ব্যানারের আন্ডার সোশ্যাল ওয়ার্কে যাই নাই। ওকে, ধন্যবাদ। বিকজ আমার মনে হয় না যে আমাকে কোনো ব্যানারের আন্ডারে যেতে হবে। এটা তো আচ্ছা, আমার পরিবার, আমার জায়গা, আমার জন্মভূমি। এখানে আবার ব্যানার করে আমাকে সোশ্যাল ওয়ার্ক করতে হবে কেন? এক্স্যাক্টলি, আমি পাশাপাশি এখন যে বিষয়টাতে আসতে চাই সেটা হলো রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। অবশ্যই আমরা সবাই বলে মুখে মুখে যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ জরুরি, এবং আমার বাংলাদেশ পার্টি আমি যতদূর জানি একটি মানে একটা লিবারেল পার্টি, এবং সেই হিসেবে এখানে নারীদের অংশগ্রহণটা একদম ওপেন। তো আমরা যেটা দেখি যে আমার বাংলাদেশ পার্টির নির্বাহী কমিটির একমাত্র নারী সদস্য আপনি, যেখানে কিন্তু 30% কিন্তু কাভার করে না। তো সেক্ষেত্রে পার্টির দৃষ্টিভঙ্গি এবং পার্টির ভিতরে এরকম ধরনের কোনো সিদ্ধান্ত আছে কিনা যে মানে আপনার পার্টিতে অন্য অন্য যারা নারী সদস্য আছেন, নেতৃত্ব আছেন, তাদেরকে এই আনুপাতিক হারে আর কি, যেটা নির্বাচন কমিশনেরও একটা মনে হয় ডিক্লার আছে যে সেখানে অ্যাটলিস্ট 30% কমিটিতে থাকতে হবে। তো সেক্ষেত্রে এবি পার্টিতে কেন নারীদের নেতৃত্বে সংশ্লিষ্টতা নাই? আমি তো মনে করি মানে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা একটু ব্যাখ্যা করেন যদি। আম, আমাদের এবি পার্টি, আমার আমার পথ চলা এবি পার্টি দিয়ে শুরু। আমি প্রথম থেকে এটার সাথে আছি। আমি শুরু করেছি একজন সাধারণ সদস্য হিসেবে। তারপর আমি কর্মী থেকে শুরু করে আস্তে 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 আমার পদগুলা পেয়েছি কাজের মাধ্যমে। তো এবং আমি যখন কাজ করেছি আমি দেখেছি যে আমাদের পার্টি যতটা সহানুভূতিশীল এবং যতটা নারীদেরকে স্পেস দেয়, এই জায়গাটা আমি অন্যান্য জায়গায় আমাদের পলিটিক্যাল ফ্যামিলি তো আমরা দেখেছি এই এতটা সহজ না মেয়েদের জন্য অন্যান্য পার্টিতে। আমরা বরং অনেক আমাদের পার্টি, আমি বলবো অন্তত আমার এক্সপিরিয়েন্স ইজ ভেরি বিউটিফুল। আমি খুব ভালো স্পেস পেয়েছি এবং আমাকে কাজ করার জন্য অনেক প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, যে কারণে আমি এগিয়ে যেতে পেরেছি। কিন্তু এখানে আমি বলবো যে আপনি যেটা বলেছেন, আমি কিন্তু আমাদের এবি পার্টির উইমেন উইং এর দায়িত্ব ছিলাম এক সময়। আমি এখন এটা রিসেন্টলি আমাদের যে নির্বাচনের পরে আমি এটা ছেড়ে দিয়েছি, বিকজ আমার অ্যাকচুয়ালি 2-3টা উইং এর দায়িত্বে চলে আসছিল এবং এতগুলো আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল আর কি, টাইম কনজিউমিং, এবং আমি পারছিলাম না ম্যানেজ করতে। তো যতদিন আমি দায়িত্বে ছিলাম আমি চেষ্টা করেছি নারীদেরকে সামনে নিয়ে আসার, এবং আমি যেই কিছু নিয়ম স্টাবলিশ করে দিয়েছিলাম যেটা এখনো আছে, সেটা হলো আমাদের নারী উইং এর মেম্বার যারা, তাদের শুধু পরিচয় থাকবে না নারী উইং এর মেম্বার, তাদের প্রত্যেকের একটা সেকেন্ডারি পরিচয় থাকতে হবে। তারা যুবর অথবা সেন্ট্রাল অথবা গাইবান্ধা বলেন, রাজশাহী বলেন, কোনো না কোনো একটা কমিটির কোন একটা পদে থাকতে হবে। কারণ শুধু যে নারী উইং এ থাকলে তার একটা পরিচয় কি সদস্য নারী উইং, তাহলে কিন্তু উনি ডিসিশন মেকিং পর্যায়ে কোনো অবদান রাখতে পারবে না। যখনই সে বিভিন্ন কমিটির কোনো পদ পদবিতে চলে যাবে, কাজ করেই যাবে অবশ্যই, এমনি এমনি তার পদ পদবি দেয় না, বাট এইটা তাদেরকে এই যে ট্রেনিং দেওয়া, তাদেরকে লিডারশিপটা ছিনিয়ে আনার মতো জায়গা করে দেওয়ার চেষ্টা করেছে। এবং আমি প্রাউডলি বলতে পারি আজকে আমার নারী উইং এ যতগুলো নারী আছে সবার একটা সেকেন্ডারি পদ আছে, অনেক মানে ধন্যবাদ। একজনও নাই। যার কারণ কিন্তু যেটা আপনি বলেছেন যে নির্বাহী পরিষদে একমাত্র নারী আমি কেন, আমাদের নির্বাহী পরিষদে ইলেকশন হয় একটা, এই জানুয়ারিতে আমাদের 2025-এর জানুয়ারিতে আমরা আমাদের প্রথম কাউন্সিল করেছি এবং এই কাউন্সিল ইলেকশন হয়েছে এবং নির্বাহী কমিটির জন্য 21 জন প্রার্থী নির্বাচনের জন্য 60 জন প্রার্থী দাঁড়িয়েছিলেন। তো 60 জনের মধ্যে যারা ভোটে নির্বাচিত হয়েছেন তারাই এখানে নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। তো ভোটে আনফরচুনেটলি একজন নারী নির্বাচিত হয়েছেন। তো এইটা আসলে কেউ যে নারীদেরকে আনতে চায় নাই তা না, কিন্তু নির্বাচনে কিন্তু এটা যেটা উঠে আসে না। কিন্তু যেটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের নির্বাচনের একটা চিত্র। না, কিন্তু যেটা বিষয়, এটা তো প্রতিফলন যে পুরুষরা বেশি নির্বাচিত না হয়। না না, কিন্তু মিলিয়াপা যেটা বিষয় সেটা হলো যে রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জায়গাতে নারীদের অংশগ্রহণটা কিন্তু আসলে কোথাও নাই। সেটা আপনি মানে সব জায়গাতে দেখেন, বিএনপি দেখেন কিংবা মানে আগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের যে ভূমিকাটা।
তো জাতীয় নির্বাহী কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গা, আমি যতদূর জানি এবি পার্টির, সেই সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিন্তু নারীদের আমি এই কথাটা, নারীদের আহ, অংশগ্রহণ কিংবা আহ, তাদের কার্যক্রম কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কিন্তু থাকছে না। তো সেক্ষেত্রে একটা মডার্ন এবং আহ, একটা অত্যাধুনিক পার্টি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে সেখানে কি নারীদের জন্য স্পেসিফিক জায়গা থাকাটা কি প্রয়োজন ছিল কিনা, যেমন মানে কোঅফ করা কিংবা মনোনীত করা কিংবা তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটায় অংশগ্রহণের সুযোগ দেওয়াটা? না, এখানে আমি একটু আপনাকে বলি, মানে আপনি যেটা বলছেন, ইভেন আমি এটার এগেনস্টে। আমি এটা নিয়ে, আমরা যখন কোটা নিয়ে কথা হচ্ছিল, যখন এই যে আন্দোলনটা, জুলাই আন্দোলন হচ্ছে, তখন আমার একটা স্পেসিফিক বক্তব্য আছে যে নারীদের জন্য 5% কোটা আছে, আপনারা রেখে দেন, এটা 5% কোটা আপনার কাছে রাখেন, নারীদেরকে সমান ফিল দেন, আপনাদের থেকে ভালো করবে। সুতরাং আমি কোনো কোটা প্রথার বিরুদ্ধে নারীদের জন্য, বিকজ এটা এই জিনিসটা আসলে একটা দুইধারী তলোয়ার। একটা যদি না থাকে হয়তো কোনো নারী আসবে না, বাট থাকলে যেটা হয়, মানে এইটা যোগ্যতম নারীদেরকে তাদের যোগ্যতা দেখানোর জায়গাটা রাখে না। দ্বিতীয়ত, একটা সিদ্ধান্ত গ্রহণ একটা পার্টির, আপনি পার্টি কোথায় যাবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আপনি সেই সিদ্ধান্ত গ্রহণের জায়গাটায় যখন কোঅপে অথবা কোটায় নিয়ে যাবেন, তখন আপনার পার্টিতে বেস্ট ডিসিশন মেকার অথবা বেস্ট পলিসি মেকাররা উঠে আসবে না। রাইট। তো ওই জায়গাটা, এবং গণতন্ত্র আপনাকে মনে রাখতে হবে, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া আসছে। আপনি গণতন্ত্রতে হাত দেওয়ার কি? রাইট। নারীদের জন্য একটা স্পেস রাখবো, এটা তো গণতন্ত্রতে হাত দেওয়া। আপনি গণতন্ত্র মেনে, আপনি গণতন্ত্র যে সবসময় সব সুফল বয়ে আনবে তা কিন্তু নেই, যে গণতন্ত্রের ফসল হলো আমি একমাত্র নারী। কিন্তু গণতন্ত্রকে রেসপেক্ট করতে হবে আমাদেরকে, এবং আমাদের যেটা চেষ্টা করতে হবে, নতুন লিডারশিপ বানাইতে হবে, যেন নেক্সট টাইম আপনি যখন ভোট হয়, যেন আরো নারীরা ভোটে উঠে আসতে পারে। এবং এটাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের টপ লিডারশিপ এবং ইনক্লুডিং মি। আমরা চাচ্ছি যেন আমরা আরো অ্যাটলিস্ট 4-5 জন মহিলা নারীদেরকে নারী লিডারশিপ উঠে আনতে পারে, যারা সিদ্ধান্ত পলিসি মেকিং লেভেলে চলে আসার মতো ক্যাপাসিটি হয়, এবং তারা নেক্সট ইলেকশনে এটা জিতে আসার মতো জায়গা তারা তৈরি করতে পারে। ধন্যবাদ ব্যারিস্টার মিলি। এবং এটারই সম্পর্ক আরেকটা প্রশ্ন আমি সম্প্রতি দেখলাম, এবং সেটা হলো আপনি এবি পার্টির ছাত্র উইং যেটা আছে সেখানেও আপনার যথেষ্ট মানে ভূমিকা এবং অংশগ্রহণ। আপনি একজন মানে আমি একজন উপদেষ্টা ছাত্র উইং এর। জি, ছাত্র উইং, নারী উইং, ইন্টারন্যাশনাল সবকিছু মিলে আপনাকে অনেক সময় দিতে হয় পার্টিতে, এবং দিচ্ছেনও। সেটা আমাদের চোখে পড়ে, সবারই চোখে পড়ে, বিশেষ করে আপনাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে। তরুণ প্রজন্ম এবং নারীরা একসাথে কিভাবে গণতন্ত্র রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে কিভাবে আগায় নিয়ে যেতে পারে? নারীদের, আপনি গত জুলাই বিপ্লব দেখছেন, নারীদের ব্যাপক অংশগ্রহণ, এবং আমি মনে করি যে গত জুলাই বিপ্লবে শুধু নারীদের অংশগ্রহণ ছিল না, মানে ভূমিকাটা ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। নারীরা হলো ফ্রন্ট লাইনার ছিল, ফ্রন্ট লাইনে ছিল। তো নারীরা যদি ফ্রন্ট লাইনে না থাকতো, আমাদের ভাইয়েরা এত সাহস করে এভাবে ঠেলে এগিয়ে যেতে পারতো না। তুমি কি আমি কি রাজাকার রাজাকার প্রথমে রোকেয়া হল থেকেই শুরু হয়ে তালা ভেঙে এই মেয়েরাই প্রথমে বের হয়ে যাওয়ার কারণে রাতের বেলা এই উত্তাল সময়টা শুরু হয়েছিল, এবং মেয়েদেরকে দেখেই কিন্তু মানুষ মনে করেছে না মেয়েরাও রাস্তায় নেমে গিয়েছে, তা আমরা এখানে কি করছি। তো নারীদের অংশগ্রহণ ফর ফ্রন্টে ছিল। তো এটার এটার পাশাপাশি গত ডাকসু নির্বাচনে আমরা দেখছি যে নারীদেরকে শেমিং করা যে একটা কালচার বাংলাদেশে, এটা একটা ব্যাড কালচার তৈরি হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বট আইডি, বিভিন্ন আইডি দিয়ে। তো সেক্ষেত্রে মানে আমাদের আসলে সরকার কিংবা সমাজের মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? নৈতিক শিক্ষা থেকে শুরু করে মানে কোন ধরনের ভূমিকা যদি নেওয়া হয়, সো এই অকারেন্স থেকে যারা মানে ইফেক্টেড হচ্ছে, নারীরা বলেন কিংবা পুরুষরা যারা ইফেক্টেড হচ্ছে, তারা কিভাবে রক্ষা পাবে, কোন ধরনের ভূমিকা নিলে? আমি একটু বলি আপনাকে, আমাদের নারীরা যেভাবে জুলাইয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা যদি ওই সময়টা কিন্তু এমন একটা যুদ্ধংদেহী সময়, কেউ কিন্তু কারো জেন্ডার দেখে নাই, কে নারী না পুরুষ। একদম। ঠিক ওই মানসিকতা যদি আমরা এখনো কন্টিনিউ করতাম, তাহলে আমাদের প্রচুর নারী নেতৃত্ব উঠে আসতো। জুলাইয়ে আমরা প্রচুর মা বোনদেরকে দেখেছি লাঠিতে ঠেকাই দিতে, তারা সামনে চলে আসতো। কিন্তু আজকে তাদেরকে জুলাইটা শেষ হয়ে যাওয়ার পরপর যেভাবে সাইবার বুলিং থেকে শুরু করে বুলিং করা হয়েছে, আপনাকে আমি আমার কথাটাই বলি,
আমার এক্সপিরিয়েন্সটা বলি, আপনি তো আমাকে বলেছেন যে আমি কখনো আমার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই না। একটা তো আমার বলবো যে একটা ট্রমা আছে, আমরা যে সময় যেগুলো দেখেছি এগুলো না, কথাটা বলতে গেলে ট্রমা গুলো ভেসে ওঠে, এই জন্য বলি না। একদম প্লাস একদম আমি কি করেছি, আমি করেছি আমার দেশের মানুষের জন্য, আমি করেছি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য, একদম আমি করেছি আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য। তো ওইটা ওখানে ক্লিয়ার আছে, এই জন্য আমি এটা নিয়ে বলি না। বাট আপনারা যখন বললেন যে আমি জুলাইতে অফলাইন এবং অনলাইনে যেভাবে সরব ছিলাম, আমি অনলাইনে আমার প্রচুর শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়েছে, এমনকি এমবাসি গুলো থেকে ফোন দিয়েছে, তুমি যেভাবে অনলাইনে বলছো তোমাকে যে কোনো সময় উঠাই নিয়ে যাবে। আমি বলেছি মানুষ একবারই মরে, উঠাই নিলে নিবে। আমি মানে ওই পয়েন্টে আমি আমার দুটা বাচ্চা যে ছোট, ওই জায়গাগুলোও ভুলে যাচ্ছিলাম। কারণ আমি মানে এই গোলামের জীবন বেঁচে থাকার দরকারও বাকি, একদম বাঁচলে একদম সিংহের মতো বাঁচবো, না হলে মরে যাই আমরা। কারণ এত তো বাচ্চারা মরে যাচ্ছে, আমার জীবনটা আর কত ইম্পর্টেন্ট। সে একদম আমরা যখন একটা কথা বলি, আপনি দেখবেন নিচে কমেন্ট, হাজার হাজার কমেন্ট, তুই এতদিন কই ছিলি। তো এই জায়গাটা, তারপরে আপনার বডি শেমিং। আমি একজন নারী হলেও আমি একজন এখানে অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদ হিসেবে এসেছি। তো আমার রাজনৈতিক কোনো ভুল থাকলে সেটা নিয়ে আপনারা কথা বলেন, আমার কোনো অ্যাক্টিভিজমে ভুল থাকলে সেটা নিয়ে বলেন, সেটা সুন্দর করে ক্রিটিক করে। যেটা আমি আজকে বলছিলাম যে আমাদের মধ্যে যে আমাদের একটা আশা ছিল যে আমরা একটা সুস্থ রাজনৈতিক কালচারে ফেরত যাব, এই আশাটা আস্তে আস্তে কমে আসতেছে। বিকজ আমরা না এটা পারছি না, এবং এটা পারছি না কারণ আমাদের একটা শিক্ষার অভাব আছে। আমাদের এই শিক্ষা নীতিতে ঢুকিয়ে দিতে হবে যে তুমি যখন একজন হিউম্যান বিং কে দেখবা, একজন মানুষ হিসেবে দেখবা, নারী অথবা পুরুষ হিসেবে না। সে কত দয়ালু, কাইন্ড, সে কত এমপ্যাথেটিক, মানুষের দুঃখ কষ্ট সে কতটুকু বুঝে, সে কত ভালো তোমার সাথে ব্যবহার করছে, তার চেহারা কিরকম, তার বাড়ি আকৃতি কিরকম, সে দেখতে কত ভালো অথবা খারাপ, সে নারী না পুরুষ, এগুলার থেকে সে সাদা না কালো, আমার মনে হয় বাচ্চাদেরকে এখন শেখাতে হবে। আমি আমাদের বাংলাদেশের বাবা মার মধ্যে এবং দাদা দাদি নানা নানির মধ্যেও আমি দেখেছি, মানে ওনারা যখন একটা ছোট বাচ্চাও দেখতে যায় কোথাও, কমেন্ট করে বাচ্চাটা তো কালো হয়েছে। এই প্রথমেই তো আপনি একটা আরেকটা নেগেটিভ শিশুর মনে গেঁথে দিলেন যে ও নেগেটিভ কালো হয়েছে বলে ও ইনফেরিয়র। একটা নেগেটিভ এভাবে করলে আমরা বড় হতে হতে কিন্তু ও তো মেয়ে, ও তো মেয়েরা তো বাইরে যায় না, মেয়েরা তো এটা করে না, এভাবে করে করে কিন্তু আমরা বাচ্চাদের মননকে, মস্তিষ্ককে নষ্ট করে ফেলতেছি। সো আমাদের একটা টোটাল ওভারহোলিং অফ শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সামাজিক যে আন্ডারস্ট্যান্ডিং, এটাও আমাদেরকে চেঞ্জ আনতে হবে। আপনি চেঞ্জ আনতে পারেন, কিন্তু আপনি যদি একটু মনে রাখেন, আমাদের দেশে একটা সময় অ্যাসিড সন্ত্রাস খুব একটা বড় সমস্যা ছিল। একদম আমাদের বিএনপি আমলে, বিএনপি কে জন্য আমি থ্যাংক ইউ দেই, বিএনপি আমলে একটা ম্যাসিভ ক্যাম্পেইন হয়, বিটিভি থেকে শুরু করে সব টিভিতে অ্যাসিডের এগেইনস্টে। এবং তারা আবার অ্যাসিড যে বিক্রি করাটাও কার্ভিং করে, সব দিকে একসাথে সব করে। এবং তারপরে কিন্তু আমরা আর অ্যাসিড পুরা মানুষ আর দেখি না বলতে গেলে, মানে ওই জায়গাটা থেমে গিয়েছে। মানে মানে একটা এত বড় সামাজিক একটা সোশ্যাল, সামাজিক একটা এত বড় সমস্যাকে ওরা থামাই দিতে পারছে। তার মানে চেষ্টা করলে এটাও থামানো যাবে। তার মানে মানুষের তার মানে সাথে এটা নিয়ে কথা বলতে হবে। এটার বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন হতে পারে, মানে অবশ্যই হতে পারে না, এখনই হওয়া উচিত। হওয়া মানে উচিত। আর কতদিন আপনার বোলিং এর জন্য, আমি এখনো মনে আছে একটা আপা, আই থিঙ্ক রাজশাহীর, উনি কে এসেছে স্বৈরাচারের কুকুর, মানে 5-8টা কুকুর যেটা উনি বলছিল, এই আপাটা একদম মানে সোশ্যাল মিডিয়া থেকে জিরো হয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? তাকে যে এই পরিমাণ বুলিং করা হচ্ছিল সে আর এটা তো, অথচ ওনার এই কথাগুলো শুনে কিন্তু মানুষ, কত হাজার হাজার মানুষ উদ্দীপ্ত হয়েছে, কত হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, একদম যে সে পুলিশের সামনে দাঁড়িয়ে এই সাহসিকতাটা দেখিয়েছে। তাহলে আপনারা এই যে সাহসিকতা, আপনার 14 গোষ্ঠী সাহস হবে ওনার মতো সাহসিকতা দেখানোর? তা আপনি কি হিসেবে এই নারীটাকে বুলিং করেন? কারণ আপনি একজন কাপুরুষ, আপনি স্ক্রিনের পিছনে বসে এই কাজগুলো করেন। আপনাকে এই মানুষের এগুলা করতে হবে, সামাজিক বয়কট করতে হবে। সামাজিক বয়কট না করলে এরা ভালো হবে না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিলি, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শুধুমাত্র আপনার কাছে একটা বলবো, আমাদের দর্শকদের জন্য বিশেষ করে এবং পাশাপাশি নারী এবং ইয়থ অর্থাৎ যুব সমাজের জন্য আপনার কি বক্তব্য থাকতে পারে এই চলতি সময়ে রাজনীতি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে? এই বক্তব্যটা দিয়ে আমরা আজকের আলোচনা অনুষ্ঠান শেষ করব। নারী এবং যুবদেরকে বলবো, আপনারা সঠিক পথে আছেন। আপনারা আপনাদের যেই বুদ্ধিমত্তা এবং বিবেক কাজে লাগিয়ে এই যে জুলাইয়ের অভ্যুত্থানটা করেছেন, ওই পথেই থাকেন।
অনেক চোর আসবে, অনেক বাটপার আসবে, অনেক সুবিধাভোগী আসবে, এটাই নিয়ম, এটি হিউম্যান নেচার। কিন্তু তার জন্য আপনারা যদি হতাশ হয়ে যাই, তাহলে আমাদের বাংলাদেশ সামনে এগিয়ে যাবে না। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমরা সবাই মিলে হাতে হাত রেখে এটা করব। এবং এই সুবিধাভোগীদেরকে, এই ভারতীয় তাবেদার দালালদেরকে আমরা দেখাই দিব যে বাংলাদেশের জনগণ যখন জেগে উঠে, তখন তার সামনে কোনো কিছুই কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার মিলি, আমাদের সঙ্গে অনেক সময় আপনার ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাকে আমন্ত্রণ জানাবো। আশা করি আমাদেরকে আপনি সময় দিবেন মিলি আপা। ইনশাআল্লাহ, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি খুব ভালো একটা সময় পার করেছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে কথা বললাম আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মের একজন নারী নেতৃত্বের সঙ্গে, এবং আমরা শুনলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা, এবং উনি যে জায়গাগুলোতে দায়িত্ব পালন করছেন সেই জায়গাগুলোর দায়িত্ব পালন করতে যে উনি কোন ধরনের অবস্থার, প্রতিকূল অবস্থা কিংবা অনুকূল অবস্থার মুখোমুখি হয়েছিলেন এবং হচ্ছেন প্রতিনিয়ত, সেটা আমাদের সামনে তুলে ধরলেন। আশা করি পরবর্তীতে ওনার কাছ থেকে আরও অনেক কিছু আমরা জানতে পারবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নাগরিক সংলাপ অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।